যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি। আমি আদিত্য শাহীন কথা বলছি জেবিটিভি স্টুডিও থেকে। বাংলাদেশে এখন চলছে একটি দুর্দান্ত সময়, যে সময়টি পৃথিবীর কোথাও চলছে না। আমরা বলছি যে বাংলাদেশ সারা পৃথিবীর দৃষ্টি তার দিকে টেনে এনেছে এবং বাংলাদেশ অনেক কথা বলছে। সময় যা বলছে সেই কথা এখন বাংলাদেশের প্রতিটি নাগরিকের মুখ থেকে শোনা যাচ্ছে। প্রতিটি নাগরিক চাইছে একটি রাষ্ট্রের সংস্কার, প্রতিটি নাগরিক নতুন দেশ হাতে পেয়ে নতুন স্বপ্নে বুক বেঁধেছে। জেবিটিভির পক্ষ থেকে আমাদের সময় যা বলছে এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো লেখক হাসান আহমেদ চিশতির সঙ্গে, এবং সময় যা বলছে সময়ের এই কথাটি তার সঙ্গে আমরা শেয়ার করব, তার সঙ্গে আমরা আলোচনা করব। সময় কি কথা বলছে সেই কথাও জানতে চাইব তার কাছে। শুরুতে আমি তার জানতে চাইব, আপনি একজন লেখক, আপনি দীর্ঘদিন লেখালেখি করেছেন, সাংবাদিকতা করেছেন, লেখালেখির মানুষের সঙ্গে মিশেছেন, এখন নিউ ইয়র্কে বসবাস করছেন। আপনার যে সঙ্গ, আপনার যে পথ চলা, তা এক ধরনের চিন্তাশীল মানুষের সঙ্গে। সব সময় নিশ্চয়ই ভাবছেন বাংলাদেশে একটি গঠনমূলক সংস্কারের প্রয়োজনীয়তার কথা। আপনি এই সময়ে বাংলাদেশের কোন ধরনের সংস্কার আশা করছেন? আপনাকে ধন্যবাদ। আজকে আপনার স্টুডিওতে যাদের সামনে কথা বলছি, যারা শুনছেন তাদেরকেও আমার একান্ত শ্রদ্ধা, ভালোবাসা। আজকে এই সময়ে যে পরিবর্ধনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটি নিতান্তই সময়ের দাবি, এবং নিতান্ত সময়ের দাবি বলে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ চরম একটা ফেসিবাদের হাত থেকে যে মুক্ত হয়েছি আমরা, সেটি অনেকটা অলৌকিকভাবে হয়ে গেছে বলে মনে হচ্ছে আমাদের কাছে। কারণ এই ঘটনা ঘটবার পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ আমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা করতে পারিনি। কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখেন যে সব কিছুই, একটা কথা আছে যে আপনি প্রকৃতির বিরোধিতা করবেন, প্রকৃতি তার আপন নিয়মে প্রতিশোধ নিয়ে নেবে। এটি আমরা দেখলাম, এবং এটি দেখার সৌভাগ্য আমাদের হলো। কারণ আজকের যে জেনারেশন, এই জেনারেশনকে জেনজি বলা হচ্ছে। এই জেনজি জেনারেশনের ভাবনা, চিন্তা, মাইন্ডসেট, এভরিথিং আপনি দেখবেন যে আমাদের সাথে যায় না, আমরা যারা পুরনো ধাঁচের মানুষ। হ্যাঁ, কিন্তু অদ্ভুত লাগে তাদের কথাবার্তা, তাদের সমস্ত চিন্তা চেতনা, সমস্ত কিছুতে একটা নতুনত্ব দেখতে পাই আমরা। যার কারণে আমরা হয়ে ওঠে কি, আমরা সেই যে মস্তিষ্কের ভিতরে ইনস্টল করা যে বিষয়গুলো আছে সেগুলো মনে হচ্ছে আজকে ডিলিট করে দিতে হবে, এবং আমরা আবার নতুন করে আশাবাদী হতে চাই। আজকে আমাদের যে সংস্কারের ধারায় প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, আমরা তাকে সামনে রেখে নতুন করে আশাবাদী হতে চাই। বর্তমান সময়ের যে দাবি, আমরা বাংলাদেশে এই দীর্ঘ সময়ের যে যন্ত্রণা, যে ভয়, যে ত্রাসের ভিতরে আমরা জীবনযাপন করেছি, সেটা থেকে একটা মুক্ত বাতাস নিতে পারছি বলে মনে হচ্ছে। কেন আগে আমরা কথাই বলতে পারিনি, সত্য কথাতে মন খুলে বলবো সে পরিস্থিতিই ছিল না। আজকে সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। যার কারণে আপনার স্টুডিওতে এসছে শাহীন ভাই, আমার মনে হচ্ছে অনেক কথা বলার, যে অনেক কথা যাই যে বলে কোনো কথা না বলে, হ্যাঁ অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে। তার ভিতরে আমি আপনাকে একটু ধরিয়ে দিতে চাই। জি জি বলেন। বর্তমান সময়টি আমরা ধরছি, এই সময়টি অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটেছে, যেটি 53 বছরে মানুষের অনেক রকমের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। যেটি চাকরিতে যে কোটা বৈষম্য, সেই আন্দোলনের সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অগণিত দাবি, অগণিত না পাওয়া, এতদিনের বঞ্চনা, সব কিছু যুক্ত হয়ে এটি একটি বিস্ফোরণে পরিণত হয়েছে। এবং আমরা এই সময়টিকে বলছি যে পানি কিন্তু ঘোলা হয়ে গেছে। অর্থাৎ যাবতীয় ধ্বংসযজ্ঞ, একরকমের এই বিগত বিদায়ী পতিত স্বৈরাচারের পেটোয়া বাহিনীর, পতিত স্বৈরাচারের পুলিশ বাহিনীর যে হত্যাযজ্ঞ, সেগুলো, এবং তারপরে একটি তুমুল প্রতিবাদ, বিক্ষোভের মধ্য দিয়ে এই সরকারের পতন, তৎকালীন প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে
দেশের যে স্বাভাবিক অবস্থাটি তা কিন্তু একেবারেই অন্যরকম। অর্থাৎ আমি বলতে চাই যে দেশের পানি ঘোলা হয়ে গেছে। হ্যাঁ, একটা বিধ্বস্ত অবস্থা। এইরকম সময়ে জি জি আমরা ঠিক ধৈর্যের সাথে অপেক্ষা করার কথা। আমরা ধৈর্য ধরে ঠিক আমাদের দেশের যে মানুষের প্রত্যাশাগুলো পূরণের পথগুলো সুন্দরভাবে যেন এখন নতুনভাবে বাস্তবায়িত হয়, সেই অপেক্ষায় আমরা করছি এবং যোগ্য নেতৃত্বের হাতে আমাদের দেশ এগিয়ে যাক সেই প্রত্যাশা করছি। অবশ্যই অবশ্যই। ঠিক আমি বলবো যে অভ্যুত্থানের পর দিন থেকে এ পর্যন্ত বাংলাদেশের যা চিত্রটি আমরা দেখছি, সেই চিত্রের প্রেক্ষাপটে আপনি কতটা আশাবাদী হচ্ছেন আপনার স্বপ্নের জায়গাতে? না, আমার স্বপ্ন, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমি মনে করি যে আমার বাংলাদেশ এগিয়ে যাবে। কেন? আজকে দেখেন, যে কথাগুলি ডক্টর ইউনূস এখন বলছেন, এই কথাগুলি বিগত দিনে কেউ বলেনি। আমি দু একটি তার উদাহরণ দিতে চাই। উনি বলছেন, লিখছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আমার ভুল থাকলে আপনারা এই ভুলগুলো ধরিয়ে দেবেন। তারপরে উনি বলছেন যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমাকে যেহেতু ডেকে এনেছেন, হ্যাঁ, আমরা সংস্কার করব। উনি প্রত্যেকটা কথা খুব সাবলীলভাবে, খুব সহজভাবে বলছেন এবং ইতিমধ্যে আমরা জানি যে উনি অলরেডি অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। আমরা কেন আশাবাদী হব না? প্রসঙ্গত একটি কথা বলি, যে মানুষ যে ফুঁসে উঠলো কেন, আপনি যে কথাটি বললেন শাহিন ভাই, এটা হলো যে মানুষ এত নিগৃহীত হয়েছে, বিচারালয়ে বিচার পায়নি, চিকিৎসায় চিকিৎসা পায়নি, মানুষের কোনো মৌলিক অধিকার মানুষ নিতে পারেনি, দলিত মতিত মানুষ এতটা বীতশ্রদ্ধ হয়েছে, সেই মানুষ ভিতরে রাখতে না পেরে একবারে সমস্ত মানুষ এই আন্দোলনের সাথে একাত্ম হয়ে গেছে, বহু মানুষ মারা গেছে। তারপরে এখন তো আমরা দেখছি যে কি মানুষের ভিতরে যে দেশাত্মবোধ, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখন আপনি বলতে পারেন দেশাত্মবোধ কেন মানুষের ভিতরে সেইভাবে তৈরি হয়নি। এই পয়েন্টে যদি কথা বলি, তাহলে আমি যে কথাটি আপনার এর সাথে আগে আলোচনা করছিলাম, যে একটি মানুষ যদি সেই দেশে, স্বাধীন দেশে যদি তার সঠিক বিচারটা পায়, তাহলে সে নাগরিক হিসাবে গর্ববোধ করে, তখনই তার দেশাত্মবোধ ভিতরে জেগে ওঠে। যার কারণে আমার মূল দাবি এই সময়ে যে মানুষ যেন বিচার পায়, অর্থাৎ বিচারের বন্দোবস্ত, বিচারালয়, এটিকে সংস্কার করা সর্বপ্রথম জরুরি, যে মানুষ যে কোনো পরিস্থিতি যেন সঠিক বিচারটি পায়। দীর্ঘকাল কেউ কোনো বিচার পায়নি, কোনো কিছুর বিচার হয়নি ঠিক মতো। মানুষ বরং হচ্ছে কি, একটি গল্প মনে হয় যে একজনের বাড়িতে চুরি হয়ে গেছে, সে ঠিক আছে, সে চুপচাপ আর কাউকে বলেনি, সে মেনে নিয়েছে। পাশের প্রতিবেশী এসে তাকে জিজ্ঞেস করেছে যে তোমার বাড়িতে যে এত বড় চুরি হয়ে গেল, তো তুমি থানায় কমপ্লেন জানালে না? সে বলছে যে আমার বাড়িতে 5,000 টাকা চুরি হয়ে গেছে, আমি থানায় জানালে আরও 20,000 টাকা বেশি খরচ হয়ে যাবে। এই যে মাইন্ডসেট, যে সে ভয় পায় যে থানায় গেলে, চোরে তো 5,000 নিয়ে গেছে, থানায় গেলে আবার আরও 20,000 টাকা থানাওয়ালারা নিয়ে নেবে। তো এই ব্যাপারটি এরকম হয়ে গেছে বিচারের পরিস্থিতি। মানুষ তার কোনো দিকে, একটা স্বাধীন রাষ্ট্রে সে আত্মরক্ষা করবার তার কোনো সুযোগ সুবিধা নেই। এই জন্য আমি বলি কি, আমার প্রথম দাবি যে আইন সংস্কার করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি এই মুহূর্তে সরকারের জন্য আমি বলবো যে মানুষের চিকিৎসা ব্যবস্থা, এটি খুব একটা মানবিক এবং নৈতিক একটা বিষয়, যে মানুষ এদেশে চিকিৎসা পাবে না কেন, ভারতে কেন যেতে হবে চিকিৎসার জন্য? এদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা পর্যন্ত নিজের চিকিৎসার জন্য বহির্বিশ্বে যেত, বিভিন্ন দেশে। লজ্জাজনক এটা, তাদের লজ্জাও করে না, ঘৃণা করে আজকে আমার। তাহলে এদেশের যারা চিকিৎসার সাথে জড়িত, চিকিৎসা ব্যবস্থা এদেশে এমন করতে হবে। আমরাও তো আমেরিকাতে থাকি, নিউ ইয়র্কে থাকি, এদেশের মানুষকে, আমার দেশের লোককে দেখেছি অনেক দুর্নাম করতে, এটা করতে, অথচ জানে না। আমার তো প্রতি মাসে ডাক্তার ফোন দিয়ে বলে যে আপনার এসে আমার ব্লাড দিয়ে আপনাকে টেস্ট করতে হবে, ডাক্তার ওখান থেকে ফোন দেয় আমাকে। তাহলে এই দেশের যে বন্দোবস্ত, এই যে দেশে যখন আমি থাকতাম তখন আমার মনে আছে আমেরিকা সম্পর্কে উল্টা সিধা কথা। আরে এসে দেখ চিকিৎসা ব্যবস্থাটা কি, ফ্রি ওষুধ দিচ্ছে। আমার কথা ঠিক আছে, ফ্রি ওষুধ দেওয়ার দরকার নেই, ন্যূনতম মানুষের চিকিৎসার নিশ্চয়তা থাকতে হবে আমাদের দেশে। আমাদের দেশে এত ডাক্তার তৈরি হয়, ডাক্তাররা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, ওষুধ কোম্পানি কোটি কোটি টাকা ইনকাম করছে। সাধারণ মানুষের মানবিকতা কোথায়? এ প্রসঙ্গে বলতে গেলে তো
মানুষের কাছে অনেক দুর্দশার কথা জানতে হয়। হাসপাতালে চিকিৎসা, সরকারি হাসপাতালে লুটপাট হয়ে যায়। আমি জানি সরকারি হাসপাতালে যে ওষুধগুলো সরকার দেয় সেগুলো লুটপাট করে তারা বিক্রি করে দেয়। যাই হোক, অত গভীরে আমি যেতে চাই না। আমার কথা যে চিকিৎসা ব্যবস্থা সুন্দর হতে হবে, প্রথমত আইন, দ্বিতীয়ত চিকিৎসা ব্যবস্থা। আমরা একটু আগেই এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, তিনি আপনার প্রসঙ্গে আসবো, তিনি একটি কথা বলছিলেন যে বাংলাদেশের মতো অর্থনীতির দেশে ৭১ পরবর্তী সময়ে এই দেশের মানুষের এত বিপুল সংখ্যক মানুষের শত শত কোটি টাকা কি করে হয়। রাইট। একজন মানুষ তার ব্যবসা করে, চাকরি করে কিংবা অন্য কোনো উৎপাদন খাতে উৎপাদন করে সর্বোচ্চ কত টাকার মালিক হতে পারে, কিন্তু বাংলাদেশটার দিকে ওপর থেকে দেখলে আপনি দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ অট্টালিকা, প্রতিটি অট্টালিকায় প্রতিটি অ্যাপার্টমেন্টের মালিক রয়েছে, কেউ না কেউ মালিক। শুধু অ্যাপার্টমেন্টের মালিক নয়, এই বড় বড় বিল্ডিং এর মালিক রয়েছে হাজার হাজার। এত যে অ্যাপার্টমেন্ট গড়েছেন তারা, এই যে বিপুল টাকার পাহাড় গড়েছেন, এই টাকার পাহাড় কি সৎভাবে গড়ে উঠতে পারে? প্রশ্নই আসে না, অসম্ভব। বাংলাদেশে সৎভাবে ব্যবসা করে 100 কোটি টাকার মালিক হওয়া সম্ভব না, সম্ভব না। কেন আমি বলি, যারা সরকারি চাকরি করে, এবং এদেশে তো আমরা দেখি যে আমাদের 8 ঘন্টা কাজ করতে হয় এবং যতক্ষণ কাজ করি ঠিক সেই পেমেন্টটাই দেয়, আমি বসে থাকলে টাকা দেবে না। অথচ বাংলাদেশে এরকম আছে যারা সরকারি চাকরি করে, তারা চাকরি করে আবার সাথে ব্যবসাও করতে পারে, মানে এই সময়টাতে ফাঁকি দেয়। হ্যাঁ, আর এই যে আমি যে এলাকায় থাকতাম, পাবনা অঞ্চলের রূপপুর, আপনি জানেন যে পারমাণবিক কেন্দ্র যেখানে হচ্ছে, তারই একটি এলাকাতে ওখানে আমি কিছু মানুষকে দেখেছি, তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। কীভাবে হয়েছে? ওখানে একটা পাবলিক সেক্টর আছে, একটা রেল সেক্টর আছে। রেল সেক্টরের দুর্নীতি অসাধারণ, মানে সীমাহীন। এটা তাদের 2 দশকে, আমি আমার এলাকায় দাঁড়িয়ে দেখছি যে 2 দশকের ভেতরে আমি বলে দিতে পারি যে ওখানে অনেকগুলো কোটিপতি হয়ে গেছে, যাদের চাল চুলো কিছুই ছিল না। কিভাবে হলো? এটা তো একটা খাতের কথা। হ্যাঁ, প্রতিটি খাতেই এভাবে, প্রত্যেকটি খাতে। মানে এমনকি দেখেন, আজকে আমার কাছে খুব দুঃখ লাগে যে শিক্ষকদের অমর্যাদা করা, এটা আমার কাছে খুব দুঃখ লাগে। হ্যাঁ, যে শিক্ষকদের কেন অমর্যাদা করা হবে, টেনে টেনে যে তাদেরকে পদত্যাগ করা হবে, কিন্তু এটার পেছনটা কেউ ঘুরে দেখে না। পেছনটা ঘুরে দেখে না, এটা বলতেও আমার কাছে লজ্জাবোধ হয় যে এই শিক্ষকরা তাদের পেশাকে ব্যবসায় পরিণত করেছিল বিগত দিনে। শিক্ষকতা পেশাকে তারা ব্যবসায় রূপান্তর ঘটিয়েছিল, যার ফলশ্রুতিতে আজকে তাদের এই দুর্দশা। ছাত্রগুলো তো তাদেরই ছাত্র, যেমন ওস্তাদ তেমন শিষ্য। আজকে সেই শিক্ষকদের নিজের দিকে আয়নায় চেহারা দেখা উচিত যে আমি কি ছিলাম। শিক্ষা ব্যবস্থাকে আমার মনে আছে, আমার অন্তত ছোট সময় আমি শিক্ষকের কাছে, সে পয়সা ছাড়াই বলতো, তো বুঝিস নি, বাড়িতে আসিস, ফ্রি। কিন্তু সেই বন্দোবস্ত তো আজকে নাই। আজকে শিক্ষকরা কি করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আপনি একটা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে দেখবেন, তারা বিভিন্ন সেক্টর থেকে টাকা ছাত্রদের কাছ থেকে নিয়ে থাকে। আমি জানি যে একটা প্রসপেক্টাস যেটা ফ্রি দেওয়ার কথা, সেটা শিক্ষকরা ছাত্রদের সাথে কোলাবোরেট করে, যারা রাজনৈতিক দল করে তাদের সাথে কোলাবোরেট করে তারা টাকা ইনকাম করছে বিভিন্নভাবে। অর্থাৎ শিক্ষা পুরো ব্যবস্থাটাকে এত বিভিন্নভাবে যে কলুষিত করেছে, যার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটছে। আপনি পিছনটা দেখতে হবে। ঠিক আছে, আপনি ঘটনাগুলোকে আমরা চাই না যে এরকম হোক, কিন্তু পরিস্থিতি তো এরকম। আজকে যেহেতু যখন ঝড় আসে, বলে যে শহরে বন্যা এলে দেবালয় কি রক্ষা পায়, তো ব্যাপারটাই এরকম যে এখন বন্যার সময় দেবালয় রক্ষা পাচ্ছে না। এটি পরিস্থিতিকে আমরা চাই যে নিয়ন্ত্রণে আসুক, যেমন আসুক। মব জাস্টিসের কথা বলা হচ্ছে, এটাও তো আমরা চাই না। এই জিনিসগুলো এখন পরিস্থিতির অনেকটা, আমি বলি যে ডক্টর ইউনূস এবং তার যে কুশীলবরা রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, সবাই মিলে এই বিষয়গুলোকে, যদিও আমরা জানি যে ওনার উপদেষ্টা পরিষদ থেকে অনেক সেই পুরনো কুশীলবরা এখনও রয়ে গেছে, তো সেই বিষয়টা অনেকেই আমরা শুনছি সোশ্যাল মিডিয়াতে, তাকে সতর্ক করছেন। তবে যেহেতু পরিবর্তনের একটা ধারা, আসলে ওই চুল বাঁচতে গিয়ে কম্বল উজাড় করার কোনো মানে নেই। সবাইকে নিয়ে মানুষ তো পরিবর্তন হয়। যে কথাটা আমরা এর আগেও শুনলাম যে আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে তো আমরা রাজনীতিতে, তারাও তো এদেশের নাগরিক। হ্যাঁ,
কিন্তু সবাইকে এই পরিবর্তনের সাথে আসতে হবে। এই দেশটা তো আমাদের, দেশটা তো একটা স্বাধীন, দেশটা আমাদের। আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করব কেন? আমরা এদেশের সবাই সবার, আমরা এই পরিস্থিতিকে পরিবর্তন চাই। আজকের জেনারেশন যে কথা বলছে তারাও কিন্তু এই কথাই বলছে। খুবই ভালো লাগে, মনটা ভরে যায় এই কথা শুনলে, যে আসেন আমরা সবাই মিলে সংস্কার করে দেশটাকে আমরা স্বাভাবিক করি এবং দেশটা বাসযোগ্য করি, এবং নাগরিক হিসাবে দেশে যেন আমি গর্ববোধ করতে পারি যে আমি এই দেশের নাগরিক। সেই ক্ষেত্রে আমাদের এই সংস্কারগুলোর ভেতরে এখন শুনছি যে সংবিধান নতুন করে নির্মাণ হবে। হ্যাঁ, কেউ সংস্কার, বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ দিয়ে এই সংবিধানের, কেউ বলছে পুনর্লিখন, কেউ বলছে সংস্কার, বিভিন্ন রকম যে যেটাই বলুন, কিন্তু সংস্কারটা সময় উপযোগী, মানুষের কল্যাণবাহী, এবং যে কথাটা আমরা শুনলাম যে কি বলছে, দয়া এবং এই একটা শব্দ তারা বলছে নতুন জেনারেশন, যে সমাজের মানুষের সাথে সম্প্রীতির একটা সমাজ গড়ব, সেখানে দলমত নির্বিশেষে, কোনো সংখ্যালঘু না, কোনো সংখ্যাগুরু না, সবাই সমান। যে কথা ইউনূস সাহেব বলেছেন যে আইন একটাই হবে, সবাই সমান বিচার পাবে। দারুণ। কিন্তু পাশাপাশি একটা জিনিস আপনি লক্ষ্য করতে হবে, যেটা আমাদের জন্য খুব দুঃখজনক, সেটা হলো কি, যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেটা আমাদের সাথে খুবই বৈরী আচরণ করছে। তাদের ভারতের মিডিয়াগুলো দেখেন কি ধরনের প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছে, এটা তো আমরা আশা করি না। আচ্ছা, ভালো কথা, আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, সেটা হলো যে প্রতিবেশীর সাথে আপনি যে ব্যবহার করবেন, আপনি আমরা শুনেছি ভারতে হিন্দুত্ববাদী রাষ্ট্র তারা কায়েম করতে চায়। আচ্ছা, হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম ভালো কথা, তো তোমাদের কি ধর্ম, তোর ভিতরে ধর্ম কি বলে যে প্রতিবেশীতে খারাপ ব্যবহার করো? তোমরা বেদ উপনিষদ পড়ো, আমিও তো পড়ি, হ্যাঁ, তোর ভিতরে ভালো কথা আছে, তাহলে তুমি প্রতিবেশীর সাথে এই বৈরী আচরণটা কেন? তোমাদের এত মিথ্যা কথা, মিথ্যাচার করছো তোমরা তোমাদের ইগুলোতে, মিডিয়াগুলোতে, কেন এত বৈরী আচরণ এখন? এবং সেই আচরণটার ভেতরে যে মানে কি ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে তারা খুব তাচ্ছিল্য স্বরে কথাবার্তা বলে, এগুলো তো ঠিক না। এগুলো থেকে আমরা বলবো যে ভারতকে নিবৃত হওয়া উচিত, কারণ ভারত তার নিজের সমস্যায় জর্জরিত। হ্যাঁ, ওই যে আমরা বলি না, ঝাঁঝর কুলোকে বলে তোর ফুটো কয়টা, এরকম বলি না তো। ভারত আজকে নিজের সমস্যায় জর্জরিত। ওইদিকে চীন নিয়ে সমস্যা, এদিকে পাকিস্তান নিয়ে সমস্যা, ওইদিকে আভ্যন্তরীণ কাশ্মীর, ম্যাকমোহন লাইন, তারপরে নানান রকমের সমস্যা। তাদের ভেতরেও তো একটা সন্ত্রাসী চক্র, তারপরে মৌলবাদী চক্র, চরম আগ্রাসন রয়ে গেছে। হ্যাঁ, আজকে মিজোরাম নিয়ে যে ঘটনাগুলো দেখছি আমরা, এবং সেভেন সিস্টার নিয়ে যে ঘটনাগুলো দেখছি, স্বায়ত্ত শাসন থেকে শুরু করে সব বিভিন্ন বিষয়ে তাদের ভেতরে একটা তৃণমূল শক্তি আগ্রাসন দেখতে পাচ্ছি আমরা। তো এগুলো তো ভারত নিজের দিকে না তাকিয়ে বাংলাদেশ নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং মিথ্যাচার করছে, এটা কি ভারতের জন্য সুফল বয়ে আনবে? আমরা চাই না, আমরা চাই প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে, কিন্তু সেই সম্পর্ক প্রতিবেশীকেও তো রাখতে হবে। আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে, আমাদের দেশটা আমরা সংস্কার করতে চাই, আমাদের দেশে যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়ে তার ওখানে আশ্রয় নিয়েছে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তারা খুব তোড়জোড় করছে, এটা তো আমরা আশা করি না। হ্যাঁ, আমরা সবসময় প্রতিবেশীর সাথে মানে সুসম্পর্ক বজায় রেখে আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, এবং এই আশাবাদ আমাদের প্রত্যেকের ভিতরে এখন আমি দেখতে পাচ্ছি। যতজনের সাথে আমি কথা বলি প্রত্যেকেই বলছে যে এই সরকারকে একটু সময় দিয়ে আমরা, এবং নট অনলি দ্যাট, আপনি খেয়াল করবেন যে আমাদের দেশে রাজনীতি যেগুলো বড় দলগুলো আছে, ছোট দলগুলো আছে, সবাই কিন্তু এই সরকারের কেউ কেউ আছে যারা যারা বলছে যে রোড ম্যাপের জন্য একটা সময় নির্ধারণ। আর এই সময়টা 1 মাস হয়েছে মাত্র, তার ভিতরে এত অস্থিরতার কি আছে? হ্যাঁ, আজকে আমি আপনাকে পরিষ্কার বলতে চাই, আজকে কোনো সরকার যদি হঠাৎ করে এই ইউনূস সাহেব চলে যাওয়ার পরে আসে, 6 মাসও টিকতে পারবে না, প্রশ্নই আসে না। ইউনূস সাহেব আছেন, উনি বিষয়গুলো যে দেশটাকে স্বাভাবিক করে তারপরে, এটা তো উনি নিজেই বলছেন। আর বহুমুখী সংস্কারের এখানে প্রয়োজনীয়তা আছে। বহুমুখী সংস্কার মানে কি চিন্তাই করা যায় না। আজকে দেখেন, খুব খারাপ লাগে যে আসল কাজ বাদ দিয়ে কিছু কিছু মানুষ উস্কানি দিচ্ছে। যেমন বলি, কেউ বলছে যে গণভবনকে জাদুঘর বানায় দিচ্ছি আমরা, তারপরে জাতীয় সঙ্গীতকে বদলাই দিতে হবে, বাংলাদেশের নাম বদলাই দিতে। কেন বাবা তোমার এত চুলকানি কেন? হ্যাঁ, এগুলো ছাড়া কাজ নেই? এছাড়া তো অনেক জরুরি কাজ আছে। আর এগুলো বদল করা,
পরিবর্তন করা, এগুলো তো মানুষকে উস্কায় দেওয়া। এই জন্য যে এই প্রত্যেকটা জিনিস ৭১-এর স্বাধীনতা যুদ্ধ উত্তর এদেশে এই জিনিসগুলোর সাথে মানুষের একটা পালস জড়িত আছে। যে সোনার বাংলা, আমরাও তো স্কুলে যখন পড়েছি সোনার বাংলা, আমার সোনার বাংলা গান গেয়ে আমরা করেছি। হ্যাঁ, আমরা জানতাম যে এটা গণভবন। হ্যাঁ, এগুলোর সাথে এদেশের ইতিহাস ঐতিহ্য জড়িত। এগুলোকে নষ্ট করার প্রয়োজনটা কি এত? এটা কি খুব জরুরি? এটা কি মানুষের ব্যাপক কল্যাণ তৈরি করে ফেলবে? মানুষের যেটা কল্যাণ হবে সেই কাজটা তো আগে করতে হবে। এইটা বাদ দিয়ে এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা যারা বলছে এদের প্রতি আমি ঘৃণা পোষণ করি। কারণ এগুলো এই মুহূর্তে প্রয়োজন নাই। হ্যাঁ, যেটা আছে ঠিক আছে, তুমি মানুষের কল্যাণে কাজ করো, এবং মানুষের কল্যাণ হলে তখনই মানুষের ভিতরে দেশাত্মবোধ তৈরি হবে, এবং দেশাত্মবোধ তৈরি হলে তখন একটা দেশ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে চলার তার অভিপ্রায় তৈরি হয়। হ্যাঁ, সুন্দর কয়েকটি বিষয় আপনি তুলে এনেছেন। আমরা বলছিলাম যে সময় যা বলছে, জি জি, সময়ের এক একটি শিক্ষা রয়েছে। আমি বলতে পারি যে এবারের যে ঘটনা তার ভেতরে অনেকগুলো শিক্ষা আমাদের জন্য রয়েছে। একটি হচ্ছে সারা বছর ধরে অর্থ উপার্জন করে সারা জীবন ধরে সম্পদের পাহাড় গড়ার পরে একজন মানুষ এক মুহূর্তের জন্য যদি জনগণের থুতুর নিক্ষেপের মুখোমুখি হয়, তাহলে তার তুলনায় একজন দিনমজুর, একজন রিকশাওয়ালা, একজন একেবারে সমাজের সবচেয়ে স্বল্প আয়ী একজন পরিশ্রমী কষ্ট করে যে জীবন যাপন করে তার জীবন অনেক সুখের, অনেক সমৃদ্ধির, অনেক আনন্দের কিনা। অবশ্যই অবশ্যই। একটা জিনিস কি দেখেন, আমাদের সামাজিক দর্শনের সাথে ধর্মীয় দর্শনের অনেক রিলেট করা যায়। আমরা যে ধর্মেরই হই, প্রত্যেকটা ধর্ম কিন্তু ভালো কথা বলে, কোনো ধর্ম কিন্তু খারাপ কথা বলে না, এবং প্রত্যেকটা ধর্মের ভিতরেই সৎ জীবনযাপনের কথা আছে। তো আপনি যখন এই অসততাকে অসৎ জীবনযাপনের দিকে ধাবিত হবেন, যেমন একটা কথা বলে না যে ক্ষমতা এবং ফাঁসির দড়ি পাশাপাশি থাকে, ক্ষমতা এবং ফাঁসির দড়ি পাশাপাশি থাকে। আপনি যখনই ক্ষমতা থেকে বিচ্যুত হবেন তখনই ফাঁসির দড়ির ভিতরে ঢুকে যাবেন। বিষয়টা এরকম, আপনি যখন অনৈতিকতাকে ক্যারি অন করবেন তখনই দেখবেন যে ওই নৈতিকতা একসময় আপনাকে ধরে ফেলবে। যে পরিস্থিতি আজকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, প্রকৃতি এটা করে ফেলছে। এই যে সালমান রহমানের কথা যদি বলি, আমার দেখে আমার খুব আশ্চর্য বলা যায় যে হাজার হাজার কোটি টাকা এরকম, তারপরে এই যে দীপুমণি, তারপরে আরও অন্যান্য যারা দু একজনকে, এদের চেহারা দেখে আমার কাছে সত্যি অবাক লাগছে যে এদের পরিজনরা আজকে কি ভাবছে। এরা গা ভাসায় দিয়েছিল, এই অনৈতিকতার সাথে গা ভাসাতে হবে, এটা একবারও তার বিবেকে নাড়া দেয়নি। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তাহলে অ্যাডিকশন, এদের ভিতরে একটা অ্যাডিকশন তৈরি হয়ে গেছে। যে কোনো অ্যাডিকশনই খারাপ। তো এই অনৈতিকতার অ্যাডিকশনে এরা এত ডুবে গেছিল যে পরিস্থিতি তারা করছে কি আশেপাশের মানুষকে পর্যন্ত নষ্ট করে ফেলছে। আজকে এই নষ্ট সমাজ ব্যবস্থাকে গড়ে তোলবার জন্য যে ছাত্র সমাজ, যে ছাত্র শক্তি এবং আজকের যে সরকার উপদেষ্টা, এদের যদি মতিভ্রম না ঘটে, আমরা বলবো যে একটা প্যারাডাইম শিফটের ভিতরে আমরা মনে হচ্ছে যে যাচ্ছিলাম। তো এই প্যারাডাইম শিফট থেকে আমাদের বেরোতে হবে এবং মতিভ্রম থেকে বেরিয়ে এসে এদের সাথে আমরা বলি যে এদেরকে সহযোগিতা করা। হ্যাঁ, আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই, না এটা ভালো লাগার বিষয় যে অনেকে সহযোগিতার কথা বলছে। হ্যাঁ, যে এই সরকারটা ঠিক আছে, আমরা সব কিছু ঠিকঠাক হয়ে নেই। কারণ এত বেশি অনৈতিকতা, আর আপনি জানেন যে লুম্ফেন পুঁজির একটা আগ্রাসন আছে, যেটা লুটেরা পুঁজি বলা হয়। এই লুম্ফেন পুঁজির আগ্রাসন কিন্তু বহু দেশে আমরা জানি ইতিহাস থেকে যে এটা খুব খারাপ একটা দিকে নিয়ে যায়। যে ঘটনাটা এই ইতিমধ্যে ঘটছে, হাজার হাজার কোটি টাকা যার তার হাতে চলে গেছে, শত শত কোটি টাকা। আপনি আজকে খেয়াল করেন, দেখেন নিউ ইয়র্কে বসে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নতুন মুখ দেখছি, তারা বাংলাদেশ থেকে চলে আসছে। আমরা জানি না কার আত্মীয় স্বজন, হঠাৎ করে দেখতেছি। আমি তো হাঁটি, আমি দেখি যে কী রে, আমরা নির্দিষ্ট কিছু জায়গায় চলাচল করি, হঠাৎ করে দেখছি অনেক নতুন মুখ। শুনতে পাই যে এরকম বাংলাদেশ থেকে চলে আসছে, এত টাকা খরচ করে। তার মানে কি? এই যে পালায় চলে গেছে, আপনি কল্পনা করতে পারেন যে একটা রাষ্ট্রে পুরো পার্লামেন্ট পালায় গেছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে মসজিদের ক্ষতি বিমান পর্যন্ত পালায় গেছে ঢাকা জাতীয় মসজিদের। কল্পনা করতে পারেন কি মারাত্মক একটা বিষয়। হ্যাঁ,
কোথায় ধর্ম, কোথায় সমাজ? তো এই যে মানে জনগণের হাতে ক্ষমতা যাওয়ার সাথে সাথে তারা আতঙ্কগ্রস্ত হয়ে সব যার যার মধ্যে দিক বিদিক ছুটে পালিয়ে গেছে। কল্পনা করা যায়? তাহলে এটা একটা প্রচণ্ড রকমের, বলতে পারেন যে একটা ওই সুনামির মতো। দিস ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ সুনামি। সব কিছু ভাঙচুর করে চলে গেছে। আজকে দেখেন একটা জিনিস, এই যে একটা ছোট কথা না বললেই না, পরিস্থিতির কারণে এই যে পাকিস্তান যাতায়াতের ব্যাপারটা ফ্রি করা, অমুক তমুক, এটা নিয়ে অনেকে কটাক্ষ করছে। পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল আমাদের, অনেকে যারা দলকানা বলি আমরা, হ্যাঁ, তারা ওই সময় উপযোগী চিন্তাকে নিতে চায় না। কারণ ওই যে ইনস্টল হয়ে আছে মাথার ভিতরে একই জিনিস। দেশের ভিতরে আমি নিজে দেখছি যে আওয়ামী লীগকে, কিছু কিছু আওয়ামী লীগ ওই বিএনপির কথা শুনলে মনে হয় যে তার সিসকে রোগ ধরে যায়। আবার জিয়াউর রহমানের কথা শুনলে, আবার কিছু বিএনপি আছে আওয়ামী লীগের কথা শুনলে তার গায়ে আগুন ধরে যায়। কেন? একই দেশের ভিতরে তার করতে পারে, এটা কোনো বিষয় না। পাকিস্তানের কথা নিয়েও এরকম কথা বলে অনেকে, আবার কেউ ইন্ডিয়ার কথা বলে। এই জিনিসগুলোর ভিতরে অ্যালার্জিটিক যে একটা তার ভিতরে সিমটাম দেখা যায়। কিন্তু এরা বিশ্বের ইতিহাস থেকে শিক্ষা আসলে কেউ নেয় না। আমরা যদি জাপানের কথা বলি, হিরোশিমা নাগাসাকি, যে জাপানে যে আমেরিকার যে ইটা ছিল, আজকে সেই আমেরিকার সাথে জাপানের সম্পর্ক আপনি খেয়াল করেন কেন? সময় তো সব বদলে যায়। আজকে পাকিস্তান অ্যাপ্রিসিয়েট করছে, ঠিক আছে, তারা বলছে যে আমি তোমাদের এই, ঠিক আছে, তার সাথে হবে। সেই পুরনো কাসন্দি ঘেটে তো লাভ নাই। মনে রাখতে হবে সেটার থেকে আমি কি শিক্ষা নিলাম, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে আমি আমার যে কথাটা ছেলেপেলে বলে যে স্বাধীন রাষ্ট্রের কোনো বন্ধু হয় না, কি হয় যে সেটা সম্পর্কটা হয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট। তো সেই স্বার্থ সংশ্লিষ্ট আমার দেশের স্বাধীনতা, আমার দেশের দেশাত্মবোধকে ঠিক রাখতে হলে আমার স্বার্থ কোথায় আছে, সেটাকে আমি ক্যারি অন করব কিভাবে, আমি ব্যবসাটা করব কিভাবে, আমার দেশের মানুষ ঠিক মতো খাবে, চিকিৎসা পাবে, এই সমস্তগুলোকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ হাসান আহমেদ চিশতির কথা শুনছিলাম। প্রিয় দর্শক, সময় কি বলছে, ঠিক হাসান আহমেদ চিশতি এই সময়ে তিনি কি ভাবছেন, তার মুখ থেকে সময়ের কথা আমরা শুনলাম। আমরা এভাবে সময়ের কথা শুনতে থাকব নতুন নতুন অতিথির মুখ থেকে। কেউ হয়তো দার্শনিক, কেউ হয়তো রাজনীতিক, কেউ সাংবাদিক, সাহিত্যিক, কিংবা দিনমজুর, কিংবা প্রবাসের যে কোনো কর্মে নিযুক্ত একজন মানুষ। তাদের কথা শোনার অপেক্ষায় থাকুন জেবিটিভির পর্দায়। আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ।